আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও একদমই ফালতু, বাজে ও জঘন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিব। কারণ কোনো ভালো বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আড্ডা দিলে সেখানে আপনাদের আগ্রহ কৌতূহল থাকে না। আপনাদের পছন্দ নষ্টামি, নোংরামি, ব্যয়াপনা, চিটারি, বাটপারি, প্রতারণা। ওই যে গতকালকে যে কথাটা বললাম যে পচা দুর্গন্ধযুক্ত জিনিসে মাছি বেশি ভনভন করে, মাছি বসে বেশি। তাই আপনাদের সাথেও পচা, বাসি, নোংরা বা ফালতু, ভিত্তিহীন, বাজে জিনিস নিয়েই কথা বলতে হবে। তো গতকালকে আমি এই ধরনের কথাবার্তা বলে বা টাইটেল থাম্বনেল দিয়ে যে ভিডিওটা আপলোড করছি, সেখানে মানে মনে হয় ডোজটা একটু কাজে লাগছে। যে আপনাদের কাছে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো যত চাই, গুরুত্ব সহকারে যেন আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন, তখন আপনারা এক কান দিয়ে আমার কথা শুনে আরেক কান দিয়ে বের করে দেন। সেই জন্য অন্যরকম একটু ভিন্ন রকম টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছি। কিছু সাইকুরা, দালাল, চামচারা মনে করছে না জানি আজকে কি না কি কইছে, কি ফালতু বাজে জঘন্য বিষয় লইয়া কি আজকে কথা কইছে, অন্যায় ইসাইন এই সেই। তখনই দেখা গেল যে আমার ভিডিওতে কিছু দালাল চামচাদের উপদ্রব বৃদ্ধি পেয়ে গেছে। ওইসব দালাল চামচাদেরকে, সাইকুদেরকে যদি হাতের কাছে পাইতাম, তা করে যে কেমনে ভালোবাসা দিলাম হইলে ফসা পানির মধ্যে সুবায়া সুবায়া, খালি বুড়ি গঙ্গা না, বুড়ি গঙ্গার আশেপাশে যে পাবলিক টয়লেট গুলো আছে ওইগুলোর মধ্যে সুবায়া হইলে তা করে আমি থেরাপি দিলাম হইলে, উচিত শিক্ষা দিলাম হইলে। তবে দিলাম হইলে এখন দিতাম না, বিষয়টা এরকম না, তাদেরকে দিব, তবে আজকে না। আজকে আমার প্রধান আসামি ওই ইবলিশের নানি, পাটক্ষেতের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনুরকে ধোলাই করব। কারণ তার সাথে যদি অন্য কাউকে ধোলাই করতে চাই, তাহলে আবার তার ধোলাই কম পড়ে যাবে। সে যেই পরিমাণ অন্যায় অপরাধগুলো করছে, করে যাচ্ছে, গলাবাজি, চাপাবাজি করে যাচ্ছে, নষ্টামি, নোংরামি করছে, এগুলো এক ভিডিওতেও বলে শেষ করা সম্ভব না। তবুও আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে, মানে আধা ঘন্টার মধ্যে, তার সব নষ্টামি, নোংরামির বর্ণনা দিয়ে তাকে ধুলাই করতে। তো দালাল চামচারা, তোমরা আজকেও তোমার যত মানে দালালি চামচামি করবার মন চায় কইরা যাও, ঠিক আছে? তোমার সুযোগ দিলাম, তোমার একটু ছাড় দিলাম, তবে একবারে ছাইরা দিয়ে আমি এটা ভাববো না কিন্তু, ঠিক আছে? তোমরা রেডি হয়ে থাকো। উল্টা পাল্টা দালালি চামচামি মূলক কমেন্ট করবা আর ছাড় পাইয়া যাবা, এত সোজা না। আমার ব্যাকআপ চ্যানেলে তোমার লেগে আমি আইতাছি। এই চ্যানেলও বেশি ধুলাই করতাম না, কথা দিছি। ভাষা বা ব্যবহার মার্জিত রাখার চেষ্টা করব, তাই আপাতত ছেড়ে দিচ্ছি। তো এই যে ডাইনি মাগিনোর গতকাল বা পরশুই যে ভিডিওটা আপলোড করছিল, যে টাইটেল সবার কান্নার কারণ হয়ে দাঁড়াইলাম, ভাবি কেন এরকম করলো, অনুষ্ঠান করে বড় ভুল হইল মনে হচ্ছে, 8 তারিখের ভিডিও। আর থাম্বনেলটা কান্না করতে চাই না, তারপরও চোখে পানি চলে আসছে, ননদ কান্না করে ভিডিও করছে, তার জন্য আমি দায়ী, সেও কেঁদে দিয়েছে। একদিকে সে তার ননদের ভিডিও দেখে মানে এক ধরনের একটা কন্টেন্ট পেয়ে গেছে, সেইখানে ওই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিউয়ার্সদেরকে আকৃষ্ট করে এখান থেকে ভিউজ ও ডলার ইনকাম করে নিল। আবার ভণ্ড, বাচাল, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, ফাতরালাজির নিশিও তার ভাবির টাইটেল থাম্বনেল দেখে সেই ভিডিওতে আবার ভিউয়ার্সদের রিয়াকশন দেখে, ভিউয়ার্সদের মানে কমেন্টের ধরন বা আগ্রহ কৌতূহল দেখে সে একটা টাইটেল থাম্বনেল বা কয়েকটা টাইটেল থাম্বনেল দিয়ে কয়েকটা ভিডিও আপলোড করেছে। তো ডাইনি মাগিনোর তো দাঁতের বাগানের কান্নার ভিডিও দেখে এই টাইটেল থাম্বনেল দিছে। আবার দাঁতের বাগান এই ভিডিওর উত্তরে কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে দেখেন। সে থাম্বনেলে লিখছে, ভাবির বাবার বাড়ির ফ্যামিলি আমরা পছন্দ করি না, অবলিক কত যে কথা। শরম পাইছে মনে হয়, হ্যাঁ, কেমন একটা ইয়া লাগাইছে, মুখ বা কপালও ধরে রাখছে, নাক, মুখ, কপাল একবারে ধরে রাখছে, মানে এমন একটা ইমোজি। ইমোজির নাম কি? লজ্জার ইমোজি না শরম পাওয়ার ইমোজি? লজ্জা শরম তো একই জিনিস, তাই না?
আর টাইটেল দেখেন কত কত কিছু যে শুনতে হয়, কেন্দেই দিয়েছে, কান্না ছাড়া তার তো মানে চলেই না। এরপরও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তো হবেই। মানে এই ধরনের ফটকামি ফাতরামিমূলক টাইটেল থাম্বনেল দিয়া বালাই ভিউজ বাণিজ্য করতেছে, বালাই তার ব্যবসা হইতেছে, তো এই জন্য তারা আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওতে সে যে বগর 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 করছে, এটার উত্তর যদি আমি তারে দিবার চাই, তাইলে আবার ডাইনি মাগিনোর আমার দোলাইতে কিছুটা সার পাই যাবো। তাই ডাইনি মাগিনোর রে মানে সার দিন যেত না, দাঁতের বাগান রে আজকে সার দিলাম, দাঁতের বাগান রে পরে কোনো সময় সময় লইয়া দোলাই করাম, ঠিক আছে? তো ডাইনি মাগিনোর এই ভিডিওতে মানে যেই ঘেউ ঘেউ বা বকবকগুলো পড়ে গেছে, মানে একটা দুইটা বিষয় না, সে অনেক বিষয় নিয়ে কথা কইছে। সে তার যে চাশমিশ চাপাসুর কি ভাবি, তার বাদেমা ভাই, তার দুই বোন, তার ননদ, তার শাশুড়ি, তার ছেলে মেয়ের অনুষ্ঠান, অনেক কিছু লয়ে কথা কইছে। তো শুরুই করছে তার শাশুড়ির লগে তার সম্পর্ক লইয়া। তার শাশুড়ির লগে তার বন্ডিং, তার সম্পর্ক কত ভালো আছিল, এটা কইতে হইছে যে এমন সম্পর্ক সচরাচর দেখা যায় না। মানে হাতে গোনা 2-4-5 জনের মধ্যেই পাওয়া যায় না। মানে তাছাড়া তো 80% সে প্রথমে বলছিল, তারপরে সেটাকে 95% নিয়ে গেছে। যে 80% বা 95% মানে সংসারেই দেখা যায় বউ শাশুড়ির যুদ্ধ, বউ শাশুড়ির দ্বন্দ্ব, কিন্তু কপাল গুনে সে এরকম একটা শাশুড়ি পাইছে, মায়ের মতো শাশুড়ি পাইছে। এই শাশুড়ি আর বউয়ের মধ্যে কোনোদিন কোনো মানে মনোমালিন্য, ঝগড়াঝাটি, কাজ্জা ঝগড়া কিছুই ছিল না, বুঝছো? ডাইনি মাইগিনুর রে, তোর হাতের কাছে ফাইলে আমি যে কি ভালোবাসা তোমার দিলাম, ওইলে কইছো না তুমি কে লিগা আমার টেন কান্নাকাটি কইরা কইছিলা, এই হতাশা, কষ্ট, যন্ত্রণাগুলো শেয়ার করে মানে পারছো না একদমই। মানে আমার সাথে ডাইনি মাগিনুরের যখন মানে কথাবার্তা হয়, একটা ফ্রেন্ডশিপ, সে দাঁতের বাগানের বয়ফ্রেন্ডের কাছে ফোন দিছে, আবার নতুন করে কথাবার্তা শুরু করছে, তাকে আমি দেখি নাই, সে আমাকে দেখে নাই, এমন সময়ই মানে না দেখেই জাস্ট আমি কিবরিয়া, তার ননদ, দাঁতের বাগানের বয়ফ্রেন্ড, তো সে ইয়ে করে নিচ্ছে। আমি তো দাঁতের বাগানের কাছ থেকে তাদের পরিবারের অনেক কিছুই শুনছি, জানছি, অনেক অভিজ্ঞতাই আমার আছে। তো দাঁতের বাগানের সাথে যেহেতু আমার 3-4 বছরের একটা সম্পর্ক ছিল, আর এত গভীর এত কিছু তাদের পরিবারে কি হয়েছে না হয়েছে এগুলো তো জানেই এই ডাইনি মাগিনোর। তো ডাইনি মাগিনোর আমার কাছে একদম খোলাসা ভাবে সব কিছু, যে দেখো আমি গরিবের মেয়ে বলে মানে আমার কোনো দাম নাই, আমি মূর্খ বলে, আমি গরিবের মেয়ে বলে মানে আমার মা বাবা কোনোদিন এই বাড়িতে আসতে পারে না। আমার মা বাবাকে যে আমার শ্বশুর শাশুড়ি 1 মিনিট ফোন দিয়ে কোনোদিন বছরে একবার জিজ্ঞেস করবে যে বিয়াই মানে কেমন আছেন, অনেকদিন হইলো আমাদের বাড়িতে আসেন না, একদিন বেড়ায়া যান, এই সেই। তো এই যে একটা যন্ত্রণা কষ্ট দেয় তার বাপের বাড়ির মানুষদেরকে, ওই তার শ্বশুর শাশুড়িরা কেউ ইয়েই করে না। মানে তখন তো তার শ্বশুরও জীবিত, 2012 সালের কথা বলতেছি। তো বলতেছে আমার শ্বশুর শাশুড়ি তাদেরকে কুকুরের মতো দাম দেয় না তার বাপের বাড়ির মানুষজনদেরকে। আর কোনোদিন তাদের বাড়িতে পদ্মার চরে দেশি কুত্তার বাড়ি থেকে কোনো একটা মানুষ যায় না, দেশি কুত্তা নিয়েও যায় না, আর তারা তো এটা মেনেই নেয় নাই, এইরকম ভাবে মানে তাকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে। এই জন্য সে ঢাকায় থাকে। আর এই সব হতাশা থেকে, কষ্ট থেকে, যন্ত্রণা থেকে এই ডাইনি মাগিনোর আমার কাছে হাও মাও করে কাঁদছিল, জানো কি বিয়া, এই কষ্ট আমি মনে হয় ভুলই করছি। মানে শুধু টাকার কথা চিন্তা করে মানে এই দেশি কুত্তাকে আমি বিয়ে করছিলাম, ভাবছিলাম মানে এই সে আমাকে বিয়ের সময় 50,000 টাকা দিছিল, যাই। তো সেই হাই হতাশের কথা ডাইনি মাগিনোর তোর কই গেল, তুই ভুলে গেলি? হ্যাঁ, আমি যদি সেই দিন জানতাম যে আজকের এই পরিস্থিতি হবে, বা তো মানে দাঁতের বাগানদের পরিবারটা বা তোদের পরিবারটা এতটা জঘন্য, নিকৃষ্ট, নোংরা, তাহলে না এই যে পরকেরানি সাগিনোরকে ডিভোর্সের পরে তোদের সাথে যেসব কথাবার্তাগুলো রেকর্ড করে রাখছিলাম, তোদের চাল চলন, গতিবিধি, চরিত্র সবকিছু বুঝতে পেরে সেই দিনের ইয়েও
রেকর্ড বের করে রাখতাম, ঠিক আছে। আর এত পুরনো রেকর্ড যদি মানে কোনো ইয়ের কাছে, মোবাইল কোম্পানির কাছে থাকে, তাহলে ভিউয়ার্স যত টেয়া লাগুক লাগে, ঘর বাড়ি বেচে হইলো, মানে যত টেয়া বলতে কোটি টিয়ার মধ্যে যাইতাম না, লাখের মধ্যে থাকতাম, বুঝছেন। যে লাখ টাকা খরচ করে হইলেও যদি ওই মানে ইয়েগুলো, কল রেকর্ড গুলো বের করা যায়, তাহলে শোনাইতাম আপনাদেরকে যে ডাইনি মাগিনোর তার শাশুড়ির আচার ব্যবহারে, শ্বশুরের আচার ব্যবহারে, তাদেরকে যেভাবে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই আচরণে কষ্ট পেয়ে কিভাবে হাউমাউ করে কাঁদছিল। আর এখন সে বলতে আসে তার শাশুড়ির সাথে তার কত মধুর সম্পর্ক, এরকমটা আশেপাশে দেখা যায় না, সচরাচর দেখা যায় না। সে লজ্জা লাগে না তোদের এসব? মুখে যেন পচন ধরে, কিরা হয়, বুঝতে পারছিস? ডাইনি মাগিনোর, মিথ্যাবাদী। তারপরে আসছে এই যে অনুষ্ঠান নিয়েই তো দাঁতের বাগানের কান্না, যে দাঁতের বাগানকে ছাড়া, একমাত্র ফুপ্পিকে ছাড়া তাবিয়ার কান কেন পোড়ানি হইল। দাঁতের বাগান জবাব দিতে আসছে, সেখানে কান্নার স্টিকার লাগাইছে, আবার আবেগ ধরে রাখতে না পাইয়া সে কেন্দেই দিয়েছে যে সে সেখানে উপস্থিত থাকলে কেন্দেই দিবে, তখন আবার অনুষ্ঠানের আনন্দ ফুর্তি মাটি হবে, এই ধরনের একটা গাঁজাখুরি যুক্তি সে দেখাইছে। এই জন্য সে তার ভাবিকে বলে দিচ্ছে, তোমার বাপের বাড়ির মানুষজনদেরকে নিয়ে করো, আমি অনুমতি দিলাম, এটা সেটা, আমি না থাকলেই ভালো হয়। আর ডাইনি মাগিনুর কইতেছে তার বাপের বাড়ির যে মানুষগুলো আসছে, তারা আসা যাওয়া করতে একজনের অনেক টাকা করে ভাড়ার খরচ হয় বা হইছে। এখন এখন তানু মণ্ডলের ছেলের জন্মদিনে তারা আসছে, একটা যেই খরচ হয়েছে, এই কাল্লাবেতনি মেকাবুতুরি ও হাগু খাইছো, তাদের দুজনের নাকি মানে আসা যাওয়াতে 15-16 হাজার টাকা, আবার 16-17 হাজার টাকা খরচ হয়ে গেছে। পরকের রানী সাগিনেরও ওই রকমই খরচ হয়েছে। আর এছাড়া সেফা হুটকি, তার মায়াবাদের মা ভাই, তার বাপ মা, এগুলো তো আছে। টেহা কি গাড়ল ভাতারে যে এত টেহা খরচ হয়ে জায়গা এই পদ্মার চরেতে ভাব না এলে। পদ্মার চর থেকে এখন কি বলবো, পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে, আগেই তো পদ্মা সেতু হয়ে যাওয়ার আগে লঞ্চ ভাড়া বা স্পিড বোট ভাড়া বেশি ছিল, তখনই এত খরচ লাগতো না। হয়তো বা স্পিড বোট ভাড়া 160 টাকা লাগতো শুধু পদ্মা নদীটা পার হওয়া, আর লঞ্চে 70 টাকা লাগতো, ঠিক আছে। তো সেইখানে বাস ভাড়া লাগতো গুলিস্তান থেকে একদম মাওয়া ঘাট পর্যন্ত 100 থেকে 110 টাকা, ঠিক আছে। তার মানে 200-250 টাকায় পদ্মা নদী পার হয়ে যাওয়া যেত। তো এখন ব্রিজ হওয়াতে খরচটা আরো কমে গেছে, ঠিক আছে। তো সব মিলিয়ে 200 টাকায় ঢাকা চলে আসা যায়। আর ঢাকা থেকে পাবনা আমার মনে হয় না 500 টাকার বেশি ভাড়া হবে। তো একজন মানুষের আসা যাওয়াতে সে বলতেছে আসতেই, একতরফা আসতেই নাকি 1100-1200 টাকা লাগে। তো সে রাউন্ড ফিগার 1000 টাকা ধরছে। তো মগের মূল্য পাইছো, কাডল ভাতা পাইছো টেহারে, ইউটিউবে তো মানে খালি ডলার ইনকাম করো, টেহার মূল্য তো বুঝো না। কত কাডল ভাতা বেচলে যে কয় বস্তা কাডল ভাতা দা, মানে টেহা কিনুন লাগে, ঠিক আছে। টেহার অনেক দাম আছে ডাইনি মাগিনোর। তোমরা তো নষ্টমী নোংরামি করে টাকা ইনকাম করো, এই কারণে বোঝো না। 16-17 হাজার টাকা কত্তরি 100 টেন নোট হইলে হয়, বুঝছো? চিটারের করে চিটার। তো এইগুলো ঘেউ ঘেউ করে অজুহাত দিয়ে সে বলতেছে যে এখন একবার তানু মণ্ডলের জন্মদিনে আসছে, আবার মানে দাঁতের বাগান আসলে, তারপরে কানফুরাই মানে প্রস্তুতি নিলে বা আয়োজন করলে, তখন আবার এই মানুষগুলো আসবে, আবার খরচ হবে। ওইদিকে তো আবার মাল্টি ফেলাক, মাল্টি নোংরা, বিল্লু নাপিত না বা সিকামিকা বিল্লু, আবার তার বউ, এরাও গেছে। তো এই মানুষগুলো আবার আসবে যাবে, একটা খরচের ব্যাপার স্যাপার আছে। এই জন্য সে দাঁতের বাগানকে বিষয়টা খুলে বলছে। দাঁতের বাগান বলছে আচ্ছা ঠিক আছে ভাবি করো। তো সে বলল এক ধরনের অজুহাত, দাঁতের বাগান আবেগ ধরে রাখতে পারবে না বলে নাকি ডাইনি মাগিনোরকে অনুমতি দিয়ে দিছে। আর ডাইনি মাগিনোর দাঁতের বাগানকে, যেটা রিয়াল বাস্তব, যে তার ভাই বোন বাপ মা এরা আসবে যাবে, একটা খরচের ব্যাপার স্যাপার আছে, তো সেইটা যেন না হয়। তো দাঁতের বাগান তুই বাদ থাক, তাদেরকে নিয়ে করি, এটাই ছিল মূল বিষয়বস্তু।
তো এখন মানে এক একজন মানুষ যে এক এক রকম কথা বলতেছে, দেখেন এখানে একটা কমেন্টের মধ্যে সব স্পষ্ট ফুটে উঠছে। আমার প্রিয় এমডি মহসিন ভাই উনি কমেন্ট করছেন ওই ভিডিওতে। এখন আমি কমেন্টের রিপ্লাই দিতে পারি নাই, কিন্তু আমি কমেন্টের স্ক্রিনশট গুলো রাখছি মানে ভিডিওর মাধ্যমে জবাব দেওয়ার জন্য। এই যে দাঁতের বাগান বলছে সে আবেগ ধরে রাখতে পারবে না বলে সে আসার আগেই অনুষ্ঠানটা করতে বলেছে। মাগিনুর বেগম বলছে নিশি নাকি তাকে বারবার ফোন করে বলছিল যে পদ্মার চর থেকে ওই বাইদ্যানীদের বারে বারে আসতে টাকা খরচ বেশি হয়ে যাবে, তাই ওরা পাবনায় থাকতে থাকতেই যেন অনুষ্ঠান করে ফেলে। আচ্ছা সম্পূর্ণটা পরে আসি। মিনি বেগম বলছে হঠাৎ করেই নাকি তার আপা তাবিয়ার অনুষ্ঠান করবে বলছে। আবার সাগিনুর বলেছে তার আপা বলেছে তানু মণ্ডলের ছেলের অনুষ্ঠানের পরে তাবিয়ার অনুষ্ঠান হবে এবং এই বিষয়টা তারা পাবনায় আসার আগেই ঠিক হয়েছে। শারমিন বলেছে মানে মাল্টি ফেলাক বলেছে তারা তাবিয়ার অনুষ্ঠানের কথা আগে থেকে জানতো না, তারা শুনেছে পাবনায় আসার আগের দিন। সবার সব কথা শোনার পর বুঝতে পারলাম যে এদের মধ্যে কোন বাটপাটা সত্য বলছে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা একদম সত্যি কথা। কোন বাটপার কোন চিটার মানে সত্যি বলতেছে না, একটাও সত্যি কথা বলতেছে না, মানে এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তো এই যে এক একজনের মুখে এক এক ধরনের কথা, বাংলাদেশি ডাইনি মাগিনুরই মানে তার মুখ দিয়ে বলতেছে যে মেকআপ বুতুরি নাকি তাকে বলছে যে আপা যে যদি করেন মানে তাবিয়ার কানফুরানের অনুষ্ঠান করেন তাহলে কালকের মধ্যেই করতে হবে, কারণ এর চেয়ে পরে সময় দিতে পারবো না, স্কুল খুলে যাবে, তার বাচ্চার স্কুল খুলে যাবে, তাকে চলে যেতে হবে, এই সেই 2 দিন পরে করব, এই করব সেই করব, এইসব নাটক ড্রামা করার সময় নেই কা। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে এই যে মহসিন ভাই কমেন্টটা করছেন, এক একজনের এক এক রকম বক্তব্য যার যার চ্যানেল থেকে শেষে দিছে বা মুখ দিয়ে কথা বলছে, কি দিয়ে কইছে কইতাম না। তো তোরা কে সত্যি বলতেছিস এটার জবাবটা আমাকে দে। আর কথা হচ্ছে যে এই যে কথাটা বললি যে মেকআপ বুতুরি বলতেছে অনুষ্ঠান করলে পরের দিনই করে ফেলেন। এখন আমার কথা, অনুষ্ঠান করে ফেললে হঠাৎ আকস্মিক অনুষ্ঠান যদি হয়ে থাকে যে একবার তারা আসছে কোনো প্রিপারেশন না নিয়ে, কিন্তু আবার এত টাকা খরচ হয়েছে, এখন যদি আবার আসে সেই খরচ কমানোর জন্য এই অনুষ্ঠানটা হঠাৎ করে দাঁতের বাগানকে ছাড়াই করে ফেলা হয়েছে। যে অনুষ্ঠানটা দাঁতের বাগান দেশে আসলে করার কথা ছিল, তার শাশুড়ি নাজমা বেগম জীবিত থাকতে এরকম প্রিপারেশন বা এরকম কথাবার্তাই ছিল, কিন্তু দাঁতের বাগান অনুমতি দিয়ে দেওয়াতে অনুষ্ঠানটা হয়েছে। আমার কথা হচ্ছে অনুষ্ঠান যদি হঠাৎ হয়ে থাকে যে আগে থাকতে কেউ জানতো না, তাহলে এই মানে অনুষ্ঠানের কানফুরান অনুষ্ঠানে এই মাল্টিফেলাক বা এই মেকআপ বুতুরি বা যেই অতিথি নারায়ণরা এই মানে অনুষ্ঠানে এসে অনুষ্ঠানটাকে কলঙ্কিত বা দূষিত করলো, তারা যে সোনাদানা গিফটগুলো দিল, গিফটগুলো ঢাকা থেকে কিনে নিয়ে আসলো, তার কোনটা বুঝে কিনে নিয়ে আসছে? তারা তো আসছে, তারা তো শুধু দাওয়াত পাইছে তানু মণ্ডলের ছেলের জন্মদিন, তাহলে জন্মদিনের বাইরে যে কান ফুরানোর অনুষ্ঠান, কান ফুরানোর জন্য ভাগ্নির জন্য ভাতিজের জন্য বা যার যেটা খুশি সেটার জন্য তাবিয়ার জন্য যে স্বর্ণের কানের দুল রিং পিন এটা সেটা কিনতে হবে, এইগুলো তারা কিভাবে কিনলো আমাকে সেটার জবাব দেয়। তারা যদি সেই প্রিপারেশন নাই নিয়ে আসে, তারা ঢাকায় এসেই বা জানলো কিভাবে যে আমাদের এত টাকা লাগবে, উপহার তো একটা কিনলে চলবে না, উপহার তো 2টা কিনতে হবে। মানে এই জিনিসগুলো কিভাবে ঘটে গেল? হঠাৎ ঘটে গেছে। দাঁতের বাগান একটু কুয়েত হয়ে যাচ্ছেন, ডাইনি মাগিনুর ইবলিশের নানি তুইও একটু কুয়েত হয়ে যা, বুঝছস? চিটারের ঘরে চিটাররা বাটপাররা, তোরা যে মানে কি কইতাম, ডাইনি মাগিনুর তুই সোজা কথা দাঁতের বাগান রে মানে ইয়া দিয়ে গটগটাস না, ঠিক আছে? দাঁতের বাগান তুই দেখ, মানে তোর লাগে অপেক্ষা করতাম না, ইয়ে করতাম না। আমার বাপের বাড়ির মানুষজন আসছে, তাদের অগ্রাধিকার আগে। তুই কেডা?
অমুকের অমুক, দেশের দেশ, বেশি কিছু কইতেও পারি না, ঠিক আছে। আর যদি তোদের এই থাকতো, এখন তো পাবনায় দাঁতের বাগান বা দেশি কুত্তার কোনো আত্মীয় স্বজন নাই, তাদের বাপের দিকে কোনো চাচা জাডা ফুফু এটা কিছু নাই, খালা মায়ের দিকে খালা মামা নানা নানি কিছু নাই, মানে তো সব দৈঞ্চা রোহিঙ্গা হয়ে গেছে। সব তো এখন মানে পাবনাবাসী পদ্মার চরের বাদ্যান্নীদের রাজত্ব। তো পদ্মার চরের বাদ্যান্নীরাই যেখানে চিফ গেস্ট, তারা ছাড়া অনুষ্ঠান সম্পূর্ণ হবে না, সফল হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে দাঁতের বাগান যেহেতু একমাত্র ফুফু, তো দাঁতের বাগান যেহেতু আসতেই আছে সামনের মাসে, জুলাইয়ের লাস্ট উইকে আসুক আর আগস্টের ফার্স্ট উইকেই আসুক, আসতেছে তো। তো এই 1.5 মাস বা 2 মাস ব্যবধান, তো এই 1.5-2 মাস দাঁতের বাগানের জন্য অপেক্ষা করলি না, মানে কি বলবো, যে পাবনা থেকে তারা আসবে, মানে কি পাবনা আর পদ্মার চর মানে দুইটাই প দিয়ে একটু উল্টাপাল্টা লেগে যাচ্ছে, হজবরল লেগে যাচ্ছে। পদ্মার চরের যে পয়মালের দল 18-19 জন বা 20 জন রাতের রাজারানীরা আসছে, ফকির মিসকিনরা আসছে, তো তাদের আসা যাওয়ার ভাড়াটা বাঁচানোটাই মোক্ষম বা মূল বিষয় থাকে। আমার কথা হচ্ছে তারা তো যেতেই হবে, অনুষ্ঠান তাবিয়াতটা করলেও তাদেরকে ফিরে যেতে হবে, না করলেও ফিরে যেতে হবে। পুনরায় তাবিয়ার অনুষ্ঠান যদি করা হয় পাবনাতে, তাহলে তাদেরকে আসতে হবে। যদি পাবনাতে না করা হয়, তাহলে পদ্মার চর থেকে আর কোনো পয়মালের মেল ফকির মিসকিনকে পাবনায় আসার প্রয়োজন নাই। তো দাঁতের বাগান যেহেতু আসতেছে, একমাত্র দাঁতের বাগান এবার মনে হয় পরিবার নিয়ে আসবে, তো তার পরিবারটা নিয়ে সে আবার পদ্মার চরে চলে যাইতো। হাগুটুকানি গোবরটুকানির বিল্ডিং আছে, সেইখানেই সে গিয়ে ঘুমাইতো। তো দাঁতের বাগানকে নিয়ে পদ্মার চরে চলে যাইতি, সেইখানে গিয়ে তানু মণ্ডলের আকিকা এটা সেটা যেভাবে পদ্মার চরে হইতো, সবকিছু পদ্মার চরে তোরা মজ মাস্তি করিস, তো এই তাবিয়ার অনুষ্ঠানটাও পদ্মার চরেই করে ফেলতি। 20 জন মানুষ পদ্মার চর থেকে পাবনা আসার প্রয়োজন হতো না। একটা পরিবার এই দাঁতের বাগান, তার কার্টুন পায়জামা বলদ জামাই ও 2টা বাচ্চা নিয়ে, দেশি কুত্তার তো গাড়ি আছে, প্রয়োজনে 2টা টিপ মারতি। একদিন দেশি কুত্তা যাবে, সেখানে থেকে যাবে, পরের দিন এসে ইয়েকে নিয়ে যাবে একটা ড্রাইভার দিয়ে, সেটা ইয়ে হইতো না। বা 2জনেই মানে আলাদা আরেকটা প্রাইভেট কার ভাড়া নিয়ে চলে যাইতি, তানু মন্ডলেরও লগে বাজায় লইতি, 2টা গাড়ির মধ্যে হয়ে যেত গা। তোরা যে চিটার এটা তোরা স্বীকার করে নে, শুধু শুধু গলাবাজি চাপাবাজি করিস না, যে এক একজন এক এক রকম কথা বলবি, এক একজন এক এক রকম স্বীকারোক্তি দিবি, কারো কথার সাথে কারো কথার কোনো মিল থাকবে না। এগুলো করার চেতে আসল সত্যি আসল বাস্তবতাটা স্বীকার করে নে রে দাঁতের বাগান আর ডাইনি মাগিনোর। আর গলাবাজি করিস না, ঘেউ ঘেউ করিস না, এগুলো শুনতে আর ভালো লাগে না, বুঝছিস। যে মানে দাঁতের বাগানের অনুমতি পেয়েই তুই অনুষ্ঠান করে ফেলছিস, এটাও বলিস না যে দাঁতের বাগানের ইচ্ছাতেই এমনটা হয়েছে। আবার দাঁতের বাগান তোর ভাই ভাবি তোকে মানে ইয়ে দিয়েও দাম দেয় না, তোর কোনো কি বলবো, তুই একটা ধৈঞ্চা, তোরা তারা গনাতেই ধরে না, সেই জন্য তোর কোনো মানে কথার কোনো মূল্যই দেয় না, তোর জন্য অপেক্ষাও করে নাই, যে তোর মতো দাঁতের বাগান তাদের লাগবে না, তোকে ছাড়াই তারা অনুষ্ঠান করতে পারবে, তোকে ছাড়া তারা যে মজ মাস্তিটা করতে পারবে, তুই সেখানে থাকলে সেই মজ মাস্তি হবে না, এটা সত্যি, ঠিক আছে। এই জন্যই তারা তোকে প্রত্যাশাই করে নাই, তোকে দাওয়াতি দেয় না, তোর জন্য অপেক্ষা করে নাই। আর সেখানে তুই সব উল্টা পাল্টা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও বানাইতে আসিস না, আর মুখ দিয়ে গাজা করি যুক্তিও দেখিও কথা বলতে আসিস না, যে তোর এত আবেগ, কত আবেগ, দেখ তুই কি কি বলছিস, ঠিক আছে। যে আমার একজন প্রিয় সম্মানিত ভিউয়ার্স ইসরাত জাহান আপু মানে খুব সুন্দর করে তোর চরিত্রটা ফুটিয়ে তুলছেন, তুই কিন্তু জবাব দিবি, মানে তোর কাছে জাতি জবাব প্রত্যাশা করতেছে। মানে আমার উদ্দেশ্যে মানে আমাকে লিখছেন, ভাইজান এই নিশির আবেগ ধরে রাখতে পারে না, ও ভাইজান নিশি আবেগ ধরে রাখতে পারে না, ভালোবাসা ধরে রাখতে পারে না, চরিত্র ধরে রাখতে পারে না, আশ্চর্যবোধক অনেকগুলো চিহ্ন, ঠিক আছে। আর কি কি পারে না তুই একটু বলে যাবি, আর কি কি পারিস না, জাতি জানতে চায়,
জান পাখি, সোনা ময়না পাখি, টিয়া, আমার এক জানু, ভণ্ড, বাচাল, মুখরোধারী শয়তান, টিট গার্ডেন দাঁতের বাগান, ফাতরালা ঝিনিসি, তুমি কইয়া যাইবা? হ্যাঁ, তুমি এই যে সত্যি তো তুমি কিচ্ছুই ধরে রাখতে পারো না। হ্যাঁ, নিজের সতীত্ব, নিজের চরিত্র, নিজের আবেগ, ভালোবাসা কিচ্ছুই তো ধরে রাখতে পারো না। জামাই, বয়ফ্রেন্ড, মা বাপ, কাউকে তুমি ধরে রাখতে পারো না। আর কি কি তুমি ধরে রাখতে পারো না? শোনা কয়ে যাবা? হ্যাঁ, আপাতত তোমারে ছেড়ে দিলাম, তুমি যাও গা। এবার ডাইনি মাগিনুরের একক দোলাই, সে তার ভাই ভাবি এবং বোনদেরকে নিয়ে যে গলাবাজি ও মিথ্যাচারিতা গুলো করে গেল, ওইগুলো জবাব দেয়। এই যে তার বড় ভাবি চিকামুখ্যা চাশমিশ চেপা সুটকি তার নয়া বাদাইমা বাইডারে এমনে এত মানুষের সামনে, তার মা বাপের সামনে বা আরো অতিথিদের সামনে, ছোট ভাই বোনদের সামনে জুতা নিক্ষেপ করলো। তো তার ভাই কতটা নিকৃষ্ট, নির্লজ্জ, বেহায়া, এগুলো সে বলল। সেখানে সে কিন্তু হাগুটুকানি গোবরটুকানিকে যেভাবে আইকলা বাস দেয়, কারণ গোবরটুকানি অনেক সহ্য করছে, তাদেরকে অনেক সহ্য করে। এখনো গোবরটুকানি তার নিজের মধ্যে যেই কথাগুলো আটকে রাখছে, যে সে কথাগুলো বমি করে দেয় নাই, এটা ডাইনি মাগিনুরের সাত কপালের ভাগ্য মনে হয়। বা ডাইনি মাগিনুর কিভাবে গোবরটুকানির মুখটা বন্ধ রাখছে, তানু মণ্ডলের পরিচয়ের ব্যাপারে যে এখনো গোবরটুকানি কিচ্ছুই, সবকিছু জেনেও কিছু বলতেছে না, বললো না। কিন্তু চাশমিশ চেপা সুটকিকে ডাইনি মাগিনুর বন্ধ রাখতে পারবে না, মুখ বন্ধ রাখতে পারবে না। একবার একটুখানি বলছিল চাশমিশ চেপা সুটকি আলাদা একটা চ্যানেল খোলাতে, করাতে, চাশমিশ চেপা সুটকির চ্যানেলটা স্বতন্ত্র করে নিয়ে যাওয়াতে ডাইনি মাগিনুর তার উপর কিভাবে ক্ষিপ্ত হয়ে লাগছিল, মাগিনুর তার বড় ভাই এবং চেপা সুটকির বিরুদ্ধে। তো এটা কিন্তু ডাইনি মাগিনুর ভোলে নাই। চেপা সুটকিকে ডাইনি মাগিনুর খুব ভালোভাবে চিনে, যে তার ভাইকেই যেভাবে জুতা পিটা করে, ভাইয়ের জামাইয়েরই কোনো দাম নাই সেখানে, ননদ দানার শ্বশুর শাশুড়ি এগুলো তো কোনো গুনতিতেই ধরবে না। ওই চেপা সুটকি ডাইনি মাগিনুর সহকারে জুতা পিটা খাবে। দেশি কুত্তাকেও চেপা সুটকি ছেড়ে কথা বলবে না, তাকেও জুতা পিটা করবে। এই জন্য ডাইনি মাগিনুররা মানে তার ভাবির পক্ষ নিতে বাধ্য হয়েছে। একটা স্বামী যতই নিকৃষ্ট জঘন্য হোক না কেন, দিন শেষে সব কিছুর পরে সে তার স্বামী। তাকে ঘরের ভিতরে, চার দেয়ালের ভিতরে যা খুশি তাই শাস্তি দাও, সেটা আলাদা ব্যাপার। বা সামাজিক পারিবারিক মানে ভাবে সালিশ বৈঠক করে যে শাস্তি দাও, সেটাও আলাদা একটা ব্যাপার। কিন্তু এইভাবে পাবলিক প্লেসে, সোজা কথা, আমরা মানলাম যে বিষয়টা শাহিন বা ভাদাইমা ভিডিও করে নাই, কিন্তু ভিডিওর বাইরে ঘটনাটা তো ঘটছে, বাস্তবে তো সে মানে জুতাটা খাইছে। এই চাশমিশ চেপা সুটকি তার জামাইকে জুতা মারছে, এই ঘটনাটা তো সত্যি। তো এটা ঘটনা সত্যি হওয়ার পরেও ডাইনি মাগিনুররা তার ভাইকেই দোষারোপ করতেছে। আমার ভাইয়ের কত ইজ্জত, আমার ভাইয়ের যদি ইজ্জত থাকতো, হ্যাঁ কি পারতো এই ভিডিও করে দিবা, হ্যাঁ নিজেও ছুড়ে হইলো, তার বউরেও ছুড়ে বানাইলো। এইটুকু বলেই ডাইনি মাগিনুর তার মানে দায়িত্ব খালাস করে ফেলছে। কিন্তু চেপা সুটকির এটা যে মারাত্মক ধরনের, জঘন্য ধরনের একটা গুনাহ হয়েছে বা পাপ হয়েছে, ভুল হয়েছে, অপরাধ হয়েছে, এটা স্বীকার করার বা বলার সাহস ডাইনি মাগিনুর তো দূরের কথা, ওই পরিবারের একটা সদস্য করতে পারে নাই। কারণ জানে চেপা হুটকি ডাইনি মাগিনুর ঘরে একদম জগা খিচুড়ি বানায় খায়া লাইব। এটাই সত্যি, এটাই বাস্তব। ডাইনি মাগিনুর তুই হচ্ছিস সেটাই, শক্তের ভক্ত, নরমের জন। আর এখন মানে হাগুটুকানি গোবরটুকানি কে ভাবছিলি একটু নরম, এই জন্য মানে সে সব দাসীবাদীর মতো নীরবে মুখ বুঝে সহ্য করে নিয়ে সব তোদের সব ফুটফরমাস করে বা তোদের কাজ করে দেয় বা তোদের কথা মতো চলে, তাকে যা খুশি তাই করবে। কিন্তু শেষ পর্যন্ত গোবরটুকানিও কিছুটা প্রতিবাদী হয়ে উঠছে। আর চাশমিশ চেপা সুটকি তো একদম অবাধ্য, দজ্জালনি, কুটনি, বেয়াদব, যার কোনো মানে সীমারেখা নাই। ঠিক আছে, তো গলাবাজি সাফাবাজি আর কখনো করতে আসিস না। পানি যে দিকে নিচা পায় ওই দিক দিয়ে যায়। তো গোবরটুকানিকে নিচা পাইছিস বলে যে গোবরটুকানির সাথেই তোরা তিন বোন মিলে লেগে থাকবি, সবাই মিলে লেগে থাকবি, তোদের বাপ মা তো সবকিছু জেনে বুঝেই গোবরটুকানির সাথে
মানে কথা বলে বা তাকে বাড়িতে আশ্রয় দেয়, তাদের কাছে গোবর টুকানের কাছে যায়, সেটাও তুই সহ্য করতে পারিস না, তুই কত বড় কুটনি। তো এখন তুই আবার যেটা শুরু করছিস, দেখ না এই যে তোর ভাই আবার আরেক ধরনের ভিডিও দিছে, সেইগুলো ওই ভিডিওতেই বলবো যে কয়দিন এই চাপা সুটকির সাথে তোর বাদের না ভাইয়ের সংসারটা টিকে, সেটাই আমরা দেখার অপেক্ষায় থাকলাম। তোরা চাইছিলি মিজানের কাছ থেকে, গোলার কাছ থেকে গোবর টুকানিকে আলাদা করে তাদেরকে একটা কলঙ্ক দিতে, যে তোরাও এক বিয়া লইয়া বেড়াগিরি রস আঙ্গলকে, যে আমরা বহু বিবাহ, আমরা হাঙ্গুটা এই সেই এই বেড়াগিরি গোবর টুকানিরে করতে দিবি না বা ভোলা মিয়ারে করতে দিবি না, এই ষড়যন্ত্র চক্রান্ত করছিলি। এখন এই সেফা হুটকি আবার মানে বাদের না, এই দুইটা আলাদা হওয়ার পথে। তো আমি এই বিষয়ে পরেই কথা কেমনে, এইবার ওই বুটকি মুটকি হাতিনুর বা সাগিনুর লইয়া আর ইয়ারে লইয়া মেকআপ বুতুরি কাইল্লা ফেতনিরে লইয়া কিছু গলাবাজি যুক্তি দেখাইছস, যে বুটকি হাতিনুর বা সাগিনুর পরকের রানী কি কারণে কষ্ট পায়, এইটা সেটা মন খারাপ করে, সেও আবেগ ধরে রাখতে পারে না, সে অনেক আবেগী অভিমানী, সে মাইন্ড করে বসে। কি কারণে মাইন্ড করছে? তুই তার স্বাস্থ্য নিয়ে, তার মোটা নিয়ে খুব চিন্তিত, তুই খুব টেনশনে থাকিস। তোরা দুইটা বোন, মেকআপ বুতুরি ও তুই, তো সে এখনই যে মোটা সোটা এই সেই, ভবিষ্যতে আরো না কি হয়ে যায়, এখনই একটা হাতি, ভবিষ্যতে কি মানে তিমি টিমি হয়ে যায় কিনা, এই সেই ডাইনোসর মাইনোসর হয়ে যায় কিনা, এমন একটা আতঙ্কের মধ্যে আছিস। তাকে তোরা ডায়েট কন্ট্রোল করতে বলিস বা কম খাইতে বলিস। এখন এই কম খাওয়ার কথা বলতে গেলে, স্বাস্থ্যের কথা, তুই মোটা একটু বাটারে কন্ট্রোল কর, এটা সেটা বলতে গেলে সেটা মাইন্ড করে ফেলে। বিষয়টা কি এরকমই? তবে মেকআপ বুতুরি এই দিক থেকে খুবই উদার, বা সে বাস্তববাদী, সে বিষয়গুলো বোঝার চেষ্টা করে যে আমার বোন ডাইনি মাগিনুর কখনোই আমাকে তুচ্ছতা ছিল বা অপমান অপদস্থ করার জন্য এই কথাগুলো বলবে না, হয়তো বা আমার ভালোর জন্য এই কথাগুলো বলবে। যে মেকআপ বুতুরিকে তুই বললেও মেকআপ বুতুরি এগুলোতে মাইন্ড করে না। আর মেকআপ বুতুরি তোর সাথে মোড়া না, মেকআপ বুতুরি তোর সাথে ওজনে কম, এই সেইগুলো বোঝাতে সবকিছুর পরে অভিজ্ঞতারও তো একটা ওজন আছে, তুই অনেক অভিজ্ঞ, তোর আড্ডি গুড্ডি গুলো অনেক বাত্তি বাত্তি, আড্ডিরও তো একটা ওজন আছে, এই সেই বলতেছিস। তাই মেকআপ বুতুরি তোর কথা গায়ে মাখে না, কিন্তু পরকের রানী সাগিনোর গায়ে মেখে ফেলে। আর পরকের রানী সাগিনোর তার স্বামীর কথার বাইরে চলে না, তো জামাই যা কয়, মানে জামাইয়ের কথা মনে, এটা সেটা এরকম। আর এই যে খাওয়ার জন্য সে মাইন্ড করছে। আরে ছোট লোক ডাইনি মাগিনোর নোংরা, মানে নিকৃষ্ট মাগিনোর, কি বলবো ভিউয়ার্স। মাগিনোরের যেসব দালাল চামচারা আছো, এদিকে আসো, কে কোথায় আছো, এই সবাই একদম গোল মজমার মতো করে চারপাশ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসো। তোমাদের এই উদার মাগিনোর কত বড় জঘন্য নিকৃষ্ট একটা দজ্জালনি বা ক্রিমিনাল মাইন্ডের মহিলা, একটু মানে হিসাবটা মিলিয়ে নিও। যেই মহিলা মানে কি বলবো, তার আপন ভাই বোন মা বাপ যাই হোক দুষ্টামি ছিল, দুষ্টামি মানুষ একবার দুইবার করতে পারে, কিন্তু সেটা যদি বারবার করা হয় তখন আর সেটা দুষ্টামির পর্যায়ে থাকে না, তখন সেটাকে সিরিয়াস হিসাবে ধরতে হয়। আর সেই ঘটনাটা হচ্ছে এই ডাইনি মাগিনোর এবং কুলাঙ্গার দেশি কুত্তা। তার শ্বশুর বাড়ি থেকে, পদ্মার চর থেকে যখনই কোনো মেহমানরা আসবে, যে কোনো ছলে বলে কলে কৌশলে, খাটের নিচ থেকে, আলমারির ভিতর থেকে হোক, বা যে কোনো চিপা চাপা থেকে তাদের ঘরে উপরতলায় এবং নিচতলায় যে ওয়েট মেশিনগুলো আছে, ওজন মাপার যন্ত্র, এইগুলো বের করে নিয়ে আসে। তখন খেলার ছলে বা ঠাট্টা মস্করার ছলে দেশি কুত্তা ডাইনি মাগিনুর বলে, এই উঠো তো, যে এটা পাইছি, কার ওজন কত দেখি তো। আসার সাথে সাথেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে, তখন ওজনগুলো মাপে। আবার যাওয়ার সময়, এই তারা কেডা কত কেজি খাইলে, এই সেই আঙ্গরবাড়িতে যে এক সপ্তাহ বেড়াইলে, 15 দিন বেড়াইলে ওজন কত্তানি বাড়ছে না কমছে, তো করে মাইকটা দেই। ঠাট্টা ছোট ইয়ের চলে, এটা দেশি কুত্তা আগেও করছে, সেম জিনিসটা এবার ডাইনি মাগিনেরও করছে। এটা সে হয়তোবা কোনো কন্টেন্টে মেপে কার ওজন কত এগুলো দেখায় না, কিন্তু সে একটা ভিডিওতে এরকম দেখাচ্ছিল যে সে তার শাশুড়ির ঘর থেকে শাশুড়ির ওজন মাপার মেশিনটা পাইছে, তখন সে শুধু বলছে আমি মাইকটা দেখবো। এটা যেই দিন তার বাপের বাড়ির মানুষগুলো সবাই এসে সারছে, তার মা বাপ, এই সাগিনোর
চাপা হুটকি মেকআপ বুতুরি ওই মাল্টিপ্লাক তারা সবাই হয়েছে, তখন ডাইনি মাগিনুর বলতেছিল যে মায়ের মেশিনটা এখনো ঠিক আছে, আমাদেরটা মনে হয় নষ্ট হয়ে গেছে এই সেই। তো মেশিনটা যেহেতু পাইছি সবার ওজনগুলো মাপবো। তো ওজনগুলো তারা এই যে আসার শুরুতে এইভাবে মাপে, আবার যাওয়ার সময় মেপে বলে আঙ্গুর ভাই খায়া কিন্তু আত্মানি মোটা হয়েছে আছে যে 5 কেজি ওজন বাড়ছে তখন এই সেই। তো একটা মানুষ খাওয়ায়া যখন এইভাবে খোপটা দেয়, মানে একবার দুইবার তিনবার ঠাট্টা মস্করা করা যায়, পরে যখন এই জিনিসটা মানে মাইন্ডের তো লাগারই কথা। হ্যাঁ, এটা তো যে কোনো মানুষের, একটা ছোট লোক ফকিরনি গরিব যে ভিক্ষা করে খায়, তাকেও যদি এরকম করা হয় একবার দুইবার তিনবার, সেই বাড়িতে কোনো ভিক্ষুকও ভিক্ষা নিতে আসবে না। আর সেখানে আপন ভাই বোন, মা বাপ, ভাই ভাবি, তাদেরকে যদি এইভাবে ওজন মাপায়া মাপায়া অপমান করা হয় যে তোমরা আমাদের বাড়িতে এসে কারোর ওজন কমে নাই, তোমরা সবাই ওজন বাইরে গেছো, তখন কার আত্মসম্মানের আঘাত করবে না? এটার জবাবটা দিনছেন দি ভিউয়ার্সরা আর দালাল সামসারা। তোমরা ডাইনি মাগিনুরের দালাল সামসারা, দেশি কুত্তার দালাল সামসারা, তোমাদের সাথে হয়তোবা এগুলো যায়, তাই তোমরা এগুলোকে কিছু মনে করো না। কিন্তু কোনো মানে যাদের ভিতরে সোজা কথা কিঞ্চিত পরিমাণ লাজ লজ্জা আছে, তাদের সাথে এটা যায় না। কাল্লা পেতনির কোনো লজ্জা শরম নাই হয়তোবা, সেই জন্য ডাইনি মাগিনুরের কোনো কথায় কষ্ট পায় নাই, হয় না। কিন্তু মেকআপ পরকের রানী সাগিনুরের হয়তো একটু আঘাত লাগে, কষ্ট লাগে, এই জন্য তার বোনের আচরণে সে কষ্ট পায়, উল্টাপাল্টা টাইটেল থাম্বনেল দেয়, কিন্তু ভিডিওতে সে কিছু বলে না। তো কথা বলতে বলতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আর অনেক বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা ছিল, তো আর কথা না বাড়াই, আজকে এখান থেকে বিদায় নেই। পরবর্তী কোনো ভিডিওতে বাদ বাকি কথাগুলো বলে আমার আসামিদেরকে বা ওই ডাইনি মাগিনুর দাঁতের বাগানকে আমি উচিত জবাব দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত তারাও একটু রেস্টে থাকুক আর আপনারাও ভালো থাকুন। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।